কে স্টুপিড সেটা সময় বলে দিবে। আর তাছাড়া তুই ইহানের বোনের সম্পর্কে কতটুকু জানিস যে তাকে নিয়ে এইভাবে কটূক্তি করলি? ম্যানার্স শিখে নিস জেনি, আর না পারলে আমার কাছে আসিস, তোকে এমন স্পেশাল ক্লাস করে ম্যানার্স শিখিয়ে দিব যে তুই তা আর জীবনেও ভুলতে পারবি না। লাস্ট কথাগুলো দাঁতে দাঁত চেপে বলল রদ্রিক। এদিকে জেনি ন্যাকা সরে বলে উঠল, তুমিও আমার সাথে এমন করলে? আমি আম্মুকে বলে দিব। দেখো, আমাকে এইভাবে সবার সামনে তুমি ধমকিয়েছ। জাস্ট গো না। তুই মনে করিস তোর এই সস্তা থ্রেডে আরিহান রদ্রিক মির্জা ভয় পেয়ে যাবে? যা ফপির কাছে গিয়ে বিচার দে গিয়ে, পারলে আরো দু চারটা মিথ্যে বানিয়ে বলিস। রদ্রিকের ধমকে জেনি ন্যাকা কান্না জুড়ে দিল। রদ্রিকের এইবার জোরে ধমক দিলে ও সেখানে থেকে চলে যায়। রদ্রিক মাথার পিছনে হাত দিয়ে চুল খামচে ধরল, তারপর করুণ স্বরে ইহানকে বলল, সরি ইয়ার, তুই রাগ করিস না। আসলে ফুপির কারণে ওকে কিছু বলতে পারি না, বুঝিসই তো, তাদের একমাত্র মেয়ে। কিছু বললেও গিয়ে ফুপির কাছে বলে, আর ফুপি বাড়িতে এসে হই হুল্লোড় করে বাবা আর দাদুর মাথা খেয়ে ফেলে। এই কারণে ওকে কিছু বলি না আমি। ইহান মৃদু হেসে বলে উঠল, ইস ওকে, তুই যে অথয়ের সাপোর্টে এতটুকু বলেছিস এতেই আমি অনেক খুশি, আর বাকিটা আমি বুঝি। ভুলে যাস না, এখন এটা আমার দায়িত্ব। ইহান হেসে মাথা দুলালো। এদিকে রদ্রিকের কথা শুনে সাফাত ভ্রু কুঁচকে বলল, তোর দায়িত্ব মানে কিসের দায়িত্বের কথা বলছিস? রদ্রিক শীতল দৃষ্টি নিক্ষেপ করলো সাফাতের দিকে, শান্ত কণ্ঠে বলল, জেনি যেহেতু আমার কাজিন, আর ও অন্যায় করেছে এভাবে ইহানের বোনকে কটূক্তি করে, আর ইহান আমার বন্ধু, সেই হিসেবে প্রতিবাদ করাটা আমার দায়িত্ব। আর বাকিটা সময় হলেই বুঝবি। এখন আর কথা পেঁচিয়ে লাভ নেই, ক্লাসে যেতে হবে। কেউ আর বেশি ঘাটাঘাটি করলো না। রদ্রিকের কথায় সবাই একে একে ক্লাসের দিকে চলে গেল। ইহান যেতে নিয়েও থেমে গেল। রদ্রিককে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তুই যাবি না? আসছি, তুই যা। আচ্ছা, জলদি আসিস। ইহান চলে যেতেই রদ্রিক মোবাইল বের করে একটা মেসেজ লিখলো, তারপর সেন্ড করে দিল একটা নাম্বারে। পরপর ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। এরপর দ্রুত পায়ে ক্লাসের দিকে চলে গেল। ভার্সিটির বড় মেহগুনির গাছটার নিচে দাঁড়িয়ে পিহু একটা ছেলের সাথে কথা বলছে। বেশ হেসে হেসে কথা বলছে। মাত্রই ভার্সিটিতে এসে পৌঁছিয়েছে প্রিয়ান। দূর থেকে পিহু একটা ছেলের সাথে এভাবে কথা বলতে দেখে রাগে মাথা খারাপ হয়ে গেল। এইভাবে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলার কি আছে? কই, তার সাথে তো কোনো দিনই এভাবে কথা বলেনি। ওর সাথে পারে শুধু খিটখিট করতে। প্রিয়ান রাগে হনহনিয়ে হাঁটা ধরল, একেবারে পিহুর সম্মুখে গিয়ে দাঁড়ালো। কথা বলার ব্যস্ত পিহু হঠাৎ সম্মুখে এসে কাউকে দাঁড়াতে দেখে কথা বলা থামিয়ে দিল। নজর সেদিকে নিতেই প্রিয়ানকে দেখে ওর ভ্রু জোড়া কুঁচকে গেল। পরপর আবার দৃষ্টি সরিয়ে নিল। প্রিয়ানকে এভাবে ইগনোর করলো যেন এখানে প্রিয়ানের কোনো অস্তিত্ব নেই। এতে যেন প্রিয়ানের রাগের মাত্রা আরও দ্বিগুণ হলো। পাশের ছেলেটাকে বিশাল ধমক ছুড়ে বলল, গেট লস্ট, 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে গায়েব হবে, নয়তো ফলাফল অনেক খারাপ হবে। ছেলেটা প্রিয়ানের এমন ধমকে কেঁপে উঠল। ভয়ে পড়িমড়ি করে 1 সেকেন্ডের মধ্যেই হাওয়া হয়ে গেল। এদিকে প্রিয়ানের কাণ্ডে রাগ হলো পিহুর। ও প্রিয়ানকে উদ্দেশ্য করে বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি সমস্যা তোর? সবসময় আমার সাথে কেন লাগতে আসিস? শান্তি দিবি না আমাকে? এত জ্বালাস কেন? পিয়ান ওর ভয়ানক রকম লাল হওয়া চক্ষুদয় নিক্ষেপ করে পিহুর দিকে। পিয়ানের এমন দৃষ্টিতে ঘাবড়ে যায় পিহু। পিয়ান অত্যন্ত চঞ্চল স্বভাবের একটা ছেলে, সর্বদা হাসি খুশি থাকতে সে পছন্দ করে, তাই ওকে রাগান্বিত অবস্থায় খুব কম দেখা যায়। আর আজ পিয়ানকে এইভাবে রেগে তাকাতে দেখে পিহুর ভয় লাগছে। নিজের ভয়টাকে কোনো মতে নিজের মাঝে দমিয়ে রাখলো পিহু। পিয়ানের উদ্দেশ্যে বলল, কি হলো তোর? এভাবে তাকাচ্ছিস কেন? খপ করে পিহুর হাতটা চেপে ধরল পিয়ান। ভরকে গেল পিহু। পিয়ান প্রচণ্ড জোরে চাপ প্রয়োগ করে ওর হাতটা ধরেছে, ফলে অনেক ব্যথা অনুভব করছে পিহু। ব্যথা সহ্য করতে না পেরে ওর চোখের কোণে জল চলে এসেছে। পিহু কান্না মিশ্রিত কণ্ঠে বলে, কি করছিস প্রিয়ান? আমার ব্যথা লাগছে। প্রিয়ান আর একটু সম্মুখে এগিয়ে গেল পিহুর। দাঁত খিচিয়ে বলল, আর আমার বুকে যে ব্যথা লেগেছে সেই ব্যথা কিভাবে সারাবি?
পিহু পিয়ানের এহেন কথাবার্তায় প্রচণ্ড অবাক হচ্ছে। এটা সম্পূর্ণ অন্য পিয়ান, যাকে আজ প্রথম দেখছে পিহু। পিয়ান পিহুর হাতটা আর একটু শক্ত করে ধরে ওকে টেনে নিজের আরও কাছে নিয়ে আসলো। দুজনের মাঝে ইঞ্চিখানিক দূরত্ব। পিহুর হৃৎস্পন্দন বেড়ে গেল, কেঁপে উঠল সর্বাঙ্গ পিয়ানের সান্নিধ্যে এসে। পিয়ান পিহুর কানের কাছে মুখ নামিয়ে নিল। পিয়ানের উত্তপ্ত নিঃশ্বাস পিহুর ঘাড়ে এসে বাড়ি খেতেই চোখ খিচে বন্ধ করে নেয় পিহু। পিয়ান শক্ত গলায় বলে উঠল, অনেক কষ্ট নিজের রাগটা কন্ট্রোল করে আছি। আমার রাগ তুই সামলাতে পারবি না, তাই তোর ভালোর জন্যই বলছি। আমি ছাড়া আর অন্য কোনো ছেলের সাথে যেন তোকে কথা বলতে না দেখি। আমার কথার খেলাফ করলে একদম জানে মেরে ফেলবো। কথাটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিস। কথাটা শেষ করে পিহুকে ছেড়ে দিয়ে দ্রুত পায়ে সেই স্থান ত্যাগ করলো পিয়ান। পিয়ানের যাওয়ার পথের দিকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল পিহু। একটু আগে পিয়ানের কাণ্ডে প্রচণ্ড রকম ঝটকা খেয়েছে সে। আপাতত ওর মস্তিষ্ক সব কিছু হিসাব মেলাতে ব্যস্ত। শুভ্র জামা পরিহিত নিশ্চুপ সিয়াকে আজ অন্যরকম লাগছে। মেয়েটার চোখ মুখে বিষাদের ছায়া, চোখ দুটো লাল টকটকে হয়ে ফুলে আছে। মনে হচ্ছে যেন কাল সারা রাত মেয়েটা একটুকু ঘুমায়নি। এলোমেলো চুলগুলো কোনো রকম একটা পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো, মুখে সামান্য একটু শ্বাসসজ্জাও ছোঁয়া নেই। আজ যেন মনে হচ্ছে সিয়া নিজেকে একটু বেশি অবহেলা করছে। তবুও যেন মেয়েটার মলিন মুখশ্রী জুড়ে মায়া উপসে পড়ছে। বাইকের উপর বসা অনেক অপলক চোখে দেখে সিয়াকে মনে মনে ভাবছিল, আচ্ছা কাল কি এই মেয়েটাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে ও? নয়তো এত নিশ্চুপ তো সিয়া একেবারেই থাকার না। আজ এখানে আসার পর মেয়েটা টু শব্দ অবধি করেনি। কেমন যেন নিষ্প্রাণ চোখে আকাশ পানে তাকিয়ে আছে নির্মেষ। অনিকের ভেতরটা হাঁসফাঁস করতে লাগলো। বুকের বা পাশটা চিনচিন ব্যথা অনুভব করছে সে। সিয়ার সাথে একটুখানি কথা বলার তীব্র ইচ্ছা জাগ্রত হলো মনে, কিন্তু কিভাবে কথা বলবে? সিয়া কি এখন আর ওর সাথে কথা বলবে? ও যে ব্যবহার করেছে, মেয়েটা তো এখন ওকে ঘৃণা করে। ঘৃণা করাই তো স্বাভাবিক, তাই না? তুই যে সিয়াকে ভালোবাসিস এটা মেনে নে। নিজেও কষ্ট পাচ্ছিস, মেয়েটাকেও কষ্ট দিচ্ছিস। আকস্মিক ইহানের কথায় অনেক চমকে তাকালো ইহানের দিকে। ইহান মৃদু হাসলো, ফের বলল, একবার সিয়াকে ভালোভাবে পরখ করে দেখে নে, গভীরভাবে পর্যবেক্ষণ কর। মেয়েটা তোর জন্য নিজেকে বদলে ফেলেছে। তোর দেয়া আঘাতে সিয়া নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছে। দেখবি মেয়েটা নিজেকে এভাবে নিঃশেষ করে ফেলেছে। তখন কিন্তু চাইলে আর সিয়াকে পাবি না। তাই বলছি, সময় থাকতে নিজের ভুলটা শুধরে নে। ইহানের কথায় বুক কাঁপছে অনিকের। সিয়ার কিছু হয়ে যাবে ভাবলেই দমটা বন্ধ হয়ে আসছে। তবে কি ইহানের কথাই ঠিক? ও কি সত্যি ভালোবাসে সিয়াকে? মনের দ্বিধাদ্বন্দ্বে অনিক দিশেহারা হয়ে পড়ল। পলক ঝাপটে তাকালো সিয়ার দিকে। সাথে সাথেই যেন অনিকের দিশেহারা মনটা নিজ সুখের ঠিকানা পেয়ে গেল। সিয়ার দিকে তাকালেই অনেক শান্তি অনুভব করে। ইচ্ছে করে সারাটা দিন মেয়েটার দিকে তাকিয়ে থাকতে। এইগুলো যদি ভালোবাসা হয় তবে অনেক সত্যি সিয়াকে ভালোবাসে। না, এভাবে আর না। সিয়াকে আর কষ্ট পেতে দিবে না অনেক। জলদি সিয়াকে মনের কথা বলে ওকে নিজের মনের মাঝে লুকিয়ে রাখবে। অনেকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ইহানকে উদ্দেশ্য করে বলল, থ্যাংক দোস্ত, মনের খেয়ে হারানো এই আমিকে সঠিক পথ দেখিয়ে দেওয়ার জন্য। ইহান প্রতি উত্তরে শুধু মুস্কি হাসল। ক্লাসে মন বসছে না অথয়ের। বারবার শুধু রদ্রিকের দেওয়া মেসেজটার কথা মনে পড়ে যাচ্ছে। নিজেকে কিছুতেই শান্ত রাখতে পারছে না অথই। মনে মনে আবারও কালকের ঘটনা স্মরণ করল। ও কাল যখন ক্লাসে যাচ্ছিল এমন সময় ওর মোবাইলে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে। সচরাচর এমনটা ওর সাথে হয় না। অতটা ভাবলো না অথই। চট করে মেসেজটা ওপেন করলো। সেখানে লেখা, প্রিপেয়ার ইউর সেলফ পারফেক্টলি। আজকে তোমায় ছাড় দিয়েছি কারণ কাল আকস্মিকভাবে আমাদের বিয়েটা হয়ে যাওয়ায় তুমি একটু ঘাবড়েছিলে। তাই ধাক্কাটা সামলে ওঠার জন্য আজকের দিন মাফ। তবে এটা ভেবো না যে প্রতিদিন ছাড় দিব। প্রিপেয়ার ইউর সেলফ ফর আরিহান রদ্রিক মির্জাস পানিশমেন্ট, মিসেস আরিহান রদ্রিক মির্জা, ইয়োর হাজব্যান্ড।
গতকালকের এই লেখাগুলো পড়ে কি রিয়াকশন দিবে বুঝতে পারিনি অথই। তবে রদ্রিকের লেখা মিসেস আহিয়ান রদ্রিক মির্জা লেখাটা চোখে আটকে গিয়েছিল একদম। ভালো লাগায় মন ছুঁয়ে গিয়েছিল। সে রদ্রিকের বউ, সত্যি তো কিভাবে বিয়ের 2টো দিন কেটে গেল বুঝতেই পারিনি অথই। রদ্রিকও এই 2 দিন ওর সামনে অবধি আসেনি। সেটা যে ওকে একটু স্বাভাবিক পরিস্থিতিতে আসার জন্য করছে তা বেশ ভালো বুঝতে পেরেছে অথই। না, অথই আর লুকোচুরি খেলবে না। রদ্রিক তো ওর স্বামী, ওর সম্মতিতেই বিয়েটা হয়েছে। অথই এখন মনে প্রাণে শপথ করে নিল রদ্রিক আর ওর মাঝের সম্পর্কটা আর 5টা স্বামী স্ত্রীর সম্পর্কের ন্যায় স্বাভাবিক করে তুলবে। আর সেটা এইভাবে দূরে দূরে থাকলে কোনোভাবেই হবে না। যত দুজন দুজনার কাছাকাছি থাকবে, একান্তে সময় কাটাবে, তবেই না অনুভূতিরা এসে হানা দিবে মনের দুয়ারে। অথই আর ঘাবড়ালো না, নিজেকে প্রস্তুত করে নিল রদ্রিকের অর্ধাঙ্গী হয়ে উঠতে জন্য। তাই ক্লাস শেষে বন্ধুদের কাছ থেকে বিদায় নিল অথই। সবাই প্রথমে অথয়ের বেশ মজা উড়িয়েছে। হাসি ঠাট্টা শেষে অথই বন্ধুদের কাছে নিজের মনের কথা ব্যক্ত করলো। সবাই অথয়ের কথা শুনে বেশ খুশি হলো। যাক, মেয়েটা তবে বুঝতে শিখেছে সম্পর্কের গুরুত্ব। অথই ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। রদ্রিক ওকে তৈরি থাকতে তো বলেছে, কিন্তু ও এখন যাবেটা কোথায়? এই লোক কোথায় আছে কে জানে। ও কি একটাবার রদ্রিককে মেসেজ করবে? মেসেজ করে জিজ্ঞেস করে নেবে সে কোথায়। অথই ব্যাগ থেকে মোবাইলটা বের করে রদ্রিককে মেসেজ লিখতে ব্যস্ত হয়ে গেল। সম্পূর্ণ ধ্যান মোবাইলে থাকায় সামনে কিছুই খেয়াল নেই অথয়ের। আকস্মিক কারো সাথে প্রচণ্ড জোরে ওর বাহুতে ধাক্কা লাগলো। হাত থেকে ফোনটা ছিটকে পড়ে গেল অথয়ের। সাথে সাথে ব্যথায় আর্তনাদ করে উঠল। ব্যথায় চোখের পানি এসে পড়েছে। ব্যথাযুক্ত স্থানে নিজের হাতের দ্বারা ডলতে লাগলো অথই। নিজেকে শক্ত রাখলো অথই। সামান্য ব্যথায় ফ্যাস ফ্যাস করে কান্না করার মতো মেয়ে অথই না। নিজেকে সামলে নিল ও। এখানে সম্পূর্ণ দোষ ওর নিজের, তাই অযথা ঝামেলা করার প্রশ্নই আসে না। অথয়ের ভাবনার মাঝেই সেই ব্যক্তিটি ঘাসের উপর পড়ে থাকা অথয়ের মোবাইল ফোনটা উঠিয়ে ওর দিকে বাড়িয়ে দিল, বলল, আই এম এক্সট্রিমলি সরি মিস, আমি ইচ্ছে করে ধাক্কাটা দেয়নি। অথই তাকিয়ে দেখলো একটা ছেলে হাসি মুখে ওর দিকে মোবাইলটা বাড়ি দিয়ে আছে। ছেলেটার পেছনে আরও 2-4 জন ছেলে, হয়তো বন্ধু বান্ধব হবে। ছেলেটার বয়স বেশি না, এই রদ্রিকের মতোই হবে। ফর্সা মুখশ্রী, লম্বা চওড়া, দেখতে বেশ ভালোই। তবে এতে অথয়ের কিছু যায় আসে না। ও ছেলেটার হাত থেকে মোবাইল ফোনটা নিয়ে নিল। ভদ্রভাবে বলে উঠল, আপনাকে সরি বলতে হবে না, এখানে সম্পূর্ণ দোষটা আমার। আমি মোবাইলের দিকে তাকিয়ে হাঁটছিলাম, তাই আমি ক্ষমা চাচ্ছি আপনার থেকে। আই এম সরি। ছেলেটা মুচকি হেসে বলল, ইটস ওকে মিস, সুন্দরীদের 100টা ভুল অনায়াসে মাফ করা যায়। কি ঠিক বললাম তো মিস? অথয়ের কথাটা পছন্দ হলো না মোটেও, তবুও জোরপূর্বক হেসে বলল, ভুল করলে তাকে শাস্তি অবশ্যই পেতে হবে, তবে যদি সেটা হয় ইচ্ছাকৃত। অনিচ্ছাকৃতভাবে করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু সেটা 1বার 2বার 3বার, চতুর্থবারের সময় সেই ভুলের ক্ষমা আর হয় না। এখন আসি। আর হ্যাঁ, একটা কথা, মিস না মিসেস। ছেলেটা অথয়ের লাস্ট বাক্যটায় অবাক হলো। অথয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে। এদিকে অথয় 2 পা বাড়াতেই হঠাৎ একটা ছেলে এসে দাঁড়ালো ওর সামনে। এভাবে সামনে আসায় অথয় বেশ বিরক্ত হলো। ও ভ্রু কুঁচকে তাকিয়ে। ছেলেটা তা বিন্দুমাত্র আমলে নিল না। 2 ঠোঁট প্রসারিত করে চওড়া হাসি দিয়ে বলল, ভাবি আমার সাথে আসুন, তাই আপনাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। অথয়ের আর বুঝতে বাকি রইল না ছেলেটা কোন ভাইয়ের কথা বলছে, তাই চুপচাপ ছেলেটার পিছু পিছু পা বাড়ালো। এদিকে অথয়ের যাওয়ার পথে তাকিয়ে থাকা সেই ছেলেটি হঠাৎ নিজের সাথে দাঁড়িয়ে থাকা আরেকটা ছেলেকে বলে উঠল, মেয়েটার সম্পূর্ণ ডিটেলস আমার চাই। আর ওই যে ছেলেটা আসলো, যতদূর জানি ওইটা রিফাত। এই রিফাত তো একজনকেই ভাই ভাই করে মুখে ফেনা তুলে ফেলে। সব কিছু তথ্য নিয়ে আসবি। আই ওয়ান্টস টু নো এভরি ইঞ্চ অ্যাবাউট হার। হয়ে যাবে, তুই যা বলছিস রিয়ান। রিহান নামক ছেলেটা তখনও তীক্ষ্ণ চোখে অথয়ের যাওয়ার দিকে তাকিয়ে আছে একইভাবে।
ভার্সিটির পিছনে রয়েছে একটা ছোট নদী। সময়টা তখন ঠিক সকাল গড়িয়ে দুপুর নামার পথে। ক্লান্ত সূর্যটা হেলে পড়তে শুরু করেছে পশ্চিম আকাশে। জলে চোখ ফেলাতেই তীক্ষ্ণ আলোয় ঝলকানির দৃশ্য। আকাশের রক্তিম রঙে নদীর জল যেন রঙিন হয়ে উঠেছে। নদীর বুকে খেলা করছে জোয়ার ভাটার স্রোত, যে স্রোতের কুল কুল ধ্বনিতে তৈরি হয়েছে ঢেউ। ঢেউয়ের আঘাতে নদীর পাড় উত্তপ্ত হয়ে উঠেছে। এদিকে সূর্যের চিকচিক আলো যেন ঢেউয়ের সঙ্গে সংঘ গড়ে তুলেছে। ঝিকিমিকি ঢেউ খেলানো সেই সোনারঙের জলে নৌকা ভেসে যাওয়ার দৃশ্য যেন মুগ্ধ করবে সবাইকে। নদীর পাড়ে রয়েছে ঘাসের সমাহার। সেখানে একটা ভাঙ্গা গাছের অংশ পড়ে রয়েছে। সেই গাছের অংশেই বসে রয়েছে রদ্রিক। একটু আগেই রিফাত নামের ছেলেটি অথইকে এখানে নিয়ে এসে তৎক্ষণাৎ এখান থেকে প্রস্থান করে। অথই কিছু বলার সুযোগ পায়নি। রদ্রিক আজ ধূসর রঙের শার্ট গায়ে জড়িয়েছে, তার সাথে কালো ড্রেমিন প্যান্ট। রদ্রিকের সিল্কি চুলগুলো বাতাসের ঝাপটে উঠছে, ফলে তা এলোমেলো হয়ে আসে। রদ্রিককে পেছন থেকে দেখতেই ভীষণ আকর্ষণীয় লাগছে অথয়ের কাছে। শুকনো ঢোক গিলছে অথই। কেমন যেন লাগছে ওর। কেমন একটা ভয়, জড়তা, লজ্জা, সংকোচ কাজ করছে ওর মাঝে। কই আগে তো অথয়ের এমন কিছুই অনুভব হয়নি, তাহলে আজ কেন ওর এমন লাগছে? ওর ভাবনায় বেঘাত ঘটে রদ্রিকের গম্ভীর স্বরের কারণে। এমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকার জন্যে কি ডেকেছি আমি? রদ্রিকের এমন কথায় নাক মুখ কুচকালো অথই। এই লোক ভালো হবার নয়, নিজের অ্যাটিটিউড তার সবখানে দেখানো চাই। এদিকে অথয়ের নড়চড় না দেখে রদ্রিক ফের বলল, কি হলো তোমার? আসছো না কেন? এখন কি আমার কোলে করে এখানে আনতে হবে তোমাকে? অবশ্য এতে আমার কোনো প্রবলেম নেই, তুমি চাইলে আমি তোমায় কোলে নিতেই পারি। রদ্রিকের কথায় অথই হতবম্ব। রদ্রিক যে ওকে অনায়াসে এসব কথা বলে ফেলবে ভাবতে পারেনিও। অথই আর দেরি করল না, ধীর পায়ে কদম ফেলে রদ্রিকের কাছে গিয়ে দাঁড়ালো। রদ্রিকের নজর সোজা নদীর ঢেউ তোলা পানির দিকে। অথই চোখ পিটপিট করে তাকালো রদ্রিকের দিকে। চটপটে কণ্ঠে বলল, কি শাস্তি দেবেন আমায়? যা করার তাড়াতাড়ি করুন, বাড়ি ফিরতে হবে আমায়। রদ্রিক অথয়ের কথায় শান্ত চোখে তাকালো অথয়ের দিকে। রদ্রিকের শীতল দৃষ্টি অথয়ের মুখশ্রী পর্যবেক্ষণ করছে, যেমন অথই নড়ে চড়ে উঠল। রদ্রিকের এহেন শীতলতায় ভরপুর দৃষ্টি অথই নিতে পারছে না, একদম পারছে না। রদ্রিক ভরাট গলায় বলে উঠল, আমার দেওয়া শাস্তির জন্য তুমি প্রস্তুত? হ্যাঁ। রুদ্রিকের প্রশ্নে থেমে থেমে উত্তর দেয় অথই। রদ্রিক ঠোঁটের কোণ প্রসারিত করে হাসলো, তারপর বলে উঠল, ঘাসের উপর বসো। রদ্রিকের এই এক বাক্যের কথাটা ঠিক ঠাউর করতে পারল না অথই। জিজ্ঞাসা সূচক চোখে তাকিয়ে থেকে বলল, মানে ঠিক বুঝলাম না। মানে এই ঘাসের উপর বসো। কেন? এত প্রশ্ন করো কেন? ধমকে উঠল রদ্রিক। রদ্রিকের আকস্মিক ধমকে ঘাবড়ে গেল অথই। তড়িঘড়ি করে বসে পড়ল ঘাসের উপর। অথই নিজেও বুঝতে পারছে না আশ্চর্য, সে রদ্রিকের ধমকে ভয় কেন পাচ্ছে। অথই তো এত ভীতু না, তবে আজ কেন ভয় পেল? অথই চুপচাপ ঘাসের উপরে বসে ঘাসের পাতাগুলো ছিঁড়তে লাগলো। নিজের উপর নিজেই বিরক্ত সে। এত কেন নার্ভাস লাগছে ওর? অথয়ের চরম আশ্চর্যের ধাপে পৌঁছে দিয়ে রদ্রিক ঠাস করে অথয়ের পাশে বসে পড়ল। তারপর বিনা বাক্যে অথয়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। চোখ জোড়া বন্ধ করে আদেশে সুরে বলল, মাথায় হাত বুলিয়ে দাও। অথই পুরো হা হয়ে আছে। ওর সাথে ঠিক কি হলো ও বুঝতে বেশ বেগ পেতে হলো ওকে। অথয়ের সারা শরীর কাঁপছে, হৃৎপিণ্ড কাঁপছে অস্বাভাবিকভাবে, পাথরের মতো জমে গিয়েছে ও যেন। ইহান, প্রিয়ান আর আহিত বাদে আজ পর্যন্ত কোনো ছেলে ওর এতটা কাছে এসেছে। অথয়ের গলা শুকিয়ে গিয়েছে। অথয়কে চুপ করে বসে থাকতে দেখে রদ্রিক চোখ বন্ধ থাকা অবস্থাতেই শীতল কণ্ঠে বলল, কি হলো? এক কথা কতবার বলবো আমি? অথই একের পর এক শুকনো ঢোক গিলে গলা ভেজানোর চেষ্টা করলো। হার্ট এত জোরে জোরে বিট করছে যে মনে হয় আশেপাশের মানুষগুলো শুনতে পাবে। অথই কাঁপতে থাকা হাতটা রদ্রিকের চুলে ছুঁয়ে দিল। সাথে সাথে আবেশে চোখ বন্ধ করে নিল অথই। ভালো লাগায় মনটা ভরে গিয়েছে। অদ্ভুত এক শিহরণ বয়ে গেল ওর সারা শরীর জুড়ে। পায়ের তলা শিরশির করছে,
নাম না জানা অনুভূতির বেড়া জালে বাজে ভাবে আটকে যাচ্ছে অথই, তলিয়ে যাচ্ছে এক অজানা সমুদ্রে। সেখানে একমাত্র ঠাঁই যে রদ্রিক তা বুঝতে মোটেও অসুবিধে হলো না ওর। আচ্ছা, বিয়ের বন্ধনটা কি এতই মজবুত যে মাত্র কবুল বলার মাধ্যমে বিপরীত মানুষটার প্রতি অল্প সময়ের ব্যবধানে মায়া জড়িয়ে যায়? মানুষটাকে খুব কাছের মনে হয়, একান্ত নিজের ব্যক্তিগত কেউ, যে সব সময় ওর সবটা জুড়ে থাকবে, ওর একমাত্র ভরসা স্থান, শান্তির স্থান, নিরাপদ স্থান। রদ্রিককেও ওর কাছে ঠিক এমনই লাগছে, অতি কাছের কেউ, যাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস ভরসা করতে পারবে, নিজেকে বিলীন করে দিতে পারবে লোকটার কাছে। এত অল্প সময়ে ওর মনে এমন অনুভূতির সৃষ্টি হয়ে যাবে তা অথই ভাবতেই পারেনি। অথই গাঢ় দৃষ্টি নিক্ষেপ করলো রদ্রিকের দিকে। মাথা ভর্তি লোকটার সিল্কি চুল, ঘন কালো ভ্রু জোড়া, খুব নিখুঁত বন্ধ করে রাখা চোখ দুটোও যেন অসম্ভব সুন্দর লাগছে ওর কাছে। লোকটার চোখের পাপড়িগুলো কি সুন্দর, ঘন কালো আর লম্বাও। ও মেয়ে হয়েও ওর চোখের পাপড়িগুলো এত সুন্দর না। খাড়া নাকটা ঠিক মাছ বরাবর একটা তিল আছে রদ্রিকের। তিলটায় আলতো করে ছুঁয়ে দেওয়ার ইচ্ছা জাগলো ওর মনে। অথই বিড়বিড়ি করে বলল,